স্বাধীনতা, এই একটা শব্দ এমন অনেকগুলো বিষয়কে এক ছাতার তলায় নিয়ে আসে, যেগুলো নিয়ে আমরা প্রায়শই চর্চা করে থাকি বা চর্চা করার সুযোগ পেয়ে থাকি। কিন্তু সেই চর্চা, সেই চর্চার জায়গাটা কখনো কখনো গিয়ে বিভিন্ন রকম পরিসরে ছড়িয়ে পড়ে। স্বাধীনতার কথা শুনলেই বারবার আমাদের মনে হয় আমাদের পুরনো ইতিহাস ঘেঁটে দেখার কথা, আমাদের অতীতের কথা, আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা। স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সে নিয়ে তো আমরা আগেও চর্চা করেছি, এবং কম বেশি আমরা সকলেই জানি যে ভারতবর্ষ কতটা কষ্ট করার পর তার স্বাধীনতা অর্জন করেছে। আজকে স্বাধীনতা দিবসের দিনে আমরা আমাদের স্টুডিওতে এমন একজন মানুষকে পেয়েছি যার সাথে আমরা আলোচনা করতে পারি যে স্বাধীনতার পর আমরা যেই ভারতবর্ষকে চেয়েছিলাম সেই ভারতবর্ষকে আমরা কতটা পেয়েছি, বা এখনও ভবিষ্যতের দিকে আমরা কতটা এগোতে পারবো। সেই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব, সেই সমস্ত বিষয় নিয়েই কথা বলবো। আজ আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে রয়েছেন সিউড়ি শহরের অত্যন্ত পরিচিত মুখ বিকাশ রয় মহাশয়। তিনি শিক্ষা এবং সাক্ষরতা বিষয়ে, শহর তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে কাজ করে চলেছেন। আমরা তাকে এই স্টুডিওতে পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টকটেলসের আরও একটি নতুন পর্বে। আমি সৌভিক রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে। স্যার, প্রথমেই জানতে চাইবো যে কেমন আছেন? প্রথমেই আমি তোমার কথা বলার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাই তোমাদের গীতাঞ্জলির যে কর্তৃপক্ষ আমাদেরকে, যে এবং বিশেষ করে তোমাকেও, যে আমি তুমিই বলছি, যে আজকে এই অনুষ্ঠানে আমাকে তোমরা এই সুযোগ দিয়েছো কথা বলার জন্যে, তার জন্যে ধন্যবাদ। এবং কথা বলার আগে যে বিষয়ে আমরা কথা বলছি সেটা খুব বড় জিনিস। প্রথমত সেই বিষয়ে বলার পাণ্ডিত্য আমার নেই, এটা আমি স্বীকার করছি। সীমাবদ্ধ জ্ঞান নিয়েই, বিশেষত অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করব। ফলে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে স্বাধীনতা। সেই স্বাধীনতা আমরা অর্জন করেছি বিশাল এক সংগ্রামের মধ্যে দিয়ে, বহু রক্ত, বহু আত্মত্যাগের মধ্যে দিয়ে। ফলে আমাদের যারা এই অনুষ্ঠানের আয়োজক এবং যারা দর্শক আছেন, সবাইকে আমার পক্ষ থেকেও এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এবং যারা স্বাধীনতার জন্যে প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, যাদের কঠোর ত্যাগের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি, নমস্কার জানাই। নমস্কার স্যার, আপনাকেও। এবারে সরাসরি আমরা আলোচনায় যেতেই পারি, কারণ আজকে স্বাধীনতা দিবসের দিনে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা আমরা যে করছি বা করতে পেরেছি, আমরা কেউই হয়তো স্বাধীনতা সম্পর্কে বা সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞানী নই, কারণ আমাদের মধ্যে হয়তো অতটা জ্ঞান নেই। কিন্তু আমরা আলোচনার মধ্যে দিয়ে একটা তথাকথিত ধারণা তৈরি করতে পারি যে আমরা কি করতে চলেছি বা আমরা কি করতে পারছি স্বাধীনতার পরবর্তীতে। সেক্ষেত্রে প্রথমেই যেই প্রশ্নটা আসে যে 1947 সালের ভারতবর্ষ এবং 2026-এ এখন বর্তমানে আধুনিক বিভিন্ন প্রযুক্তি চলে এসছে, বিভিন্ন টেকনোলজি চলে এসছে, এবং মানুষ আগের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। সেক্ষেত্রে 1947 সালের ভারতবর্ষের সঙ্গে 2026-এর যে ভারতবর্ষ, সেটার কি পার্থক্য লক্ষ্য করেন? সেই পার্থক্যগুলো নিয়ে যদি একটু কথা বলেন। সেটা তো 1947 সালের ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ, এ তো পার্থক্য তো হবেই, বিশাল পার্থক্য। দীর্ঘ প্রায় 80 বছরের সময় আমরা অতিক্রম করে এসেছি। ফলে দুটো হয়তো তুলনা করতে যাওয়াটা খুব কঠিন, কারণ তখনকার যে অবস্থা আর আজকের অবস্থা এক বিশাল পরিবর্তন ঘটেছে। তখন আমরা যে পরাধীন ভারতবর্ষে ছিলাম তার কিছুদিন আগেই, তার আগের থেকেই যে স্বাধীনতার আন্দোলন, তার প্রত্যেকের যে আত্মত্যাগের মধ্যে দিয়ে, কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, তার ফলে যে তাদের যে চাওয়া, সেই চাওয়াটা নিশ্চয়ই অনেকটাই পরিবর্তন এনেছে আমাদের কাছে। যে আমরা একটা বিশাল গণতান্ত্রিক দেশে আমরা পরিণত হয়েছি, এক ঐক্যবদ্ধ ভারতবর্ষ আমরা আছি। যে যতটুকুই আমরা স্বাধীনতার পরে বিভাজিত হওয়ার পরে যে অংশটা আমাদের ভারতবর্ষ হিসাবে পরিচিত, ফলে সেখানে অখণ্ডতা আমরা রক্ষা করতে পেরেছি এই দীর্ঘদিনের সময়ের মধ্যে দিয়ে। তাছাড়া প্রচুর ক্ষেত্রে আমরা উন্নতি ঘটিয়েছি, প্রায় সমস্ত ক্ষেত্রেই আমাদের দেশ অনেকখানি অগ্রগতি ঘটিয়েছে, উন্নতি ঘটেছে। ফলে
পরিবর্তন তো অবশ্যই আছে, বিশাল পরিবর্তন আছে, সেটা তো আর মাপ করে বলা যাবে না। আমরা সর্বক্ষেত্রেই তার ছাপ লক্ষ্য করছি। ফলে এই পরিবর্তনটা কোনো মাপার মধ্যে দিয়ে যায় না, বিশাল পরিবর্তন বলা যায়, সেটা ঘটেছে এতদিনের মধ্যে দিয়ে। স্যার, সেই স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, সেটা তো মানে বিশাল কঠিন একটা ইতিহাস, এবং সেটা স্বাধীনতা অর্জন করতে যে কত রক্ত কত ঘাম ঝরেছে সে আমাদের সবারই জানা। জানা আছে। কিন্তু সেই সময়ের দাঁড়িয়ে সেই শহীদরা, বীর শহীদরা বা যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তারা যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা কি বাস্তবায়িত হচ্ছে বা হওয়ার দিকে এগোচ্ছে, কি মনে হয়? এটা ভালো প্রশ্ন। এখন স্বপ্ন দেখাটা তো আর 1947-এ শুরু হয়নি, স্বপ্ন দেখাটা শুরু হয়েছিল তারও আরও অনেক আগে। আজকে থেকে স্বাধীনতা ৭৯ বছর পূর্ণ হলো। ফলে তারা অনেক আগে থেকেই তারা স্বপ্ন দেখা শুরু করেছিলেন। শুধু শহীদেরা নন, যারা বিভিন্ন রকমভাবে সংগঠন করেছেন, দেশটাকে স্বাধীন করার জন্য প্রচেষ্টা চালিয়েছেন, সাধারণ মানুষও স্বপ্ন দেখেছেন। ফলে সেই স্বপ্নটা তাদের যে কতখানি পূরণ হয়েছে সে তো নিঃসন্দেহে বিভিন্ন মত আছে। একদল বলবেন যে আমরা সবটাই পেয়ে গেছি, আবার আরেক দল বলবেন যে আমরা কিছুই পাইনি। এটাও বলেন অনেকে যে আমাদের একটা সময় এসেছিল যে আমাদের এই স্বাধীনতাটা ঠিক হয়নি। ফলে এই মত এবং তার বিরুদ্ধ মত দুটোই আছে। আমি সেটা বলবো সে না, দুটোর মতের মাঝামাঝি গিয়ে যেটা আমরা বলতে পারি যে আমরা তাদের স্বপ্ন অনেকখানি পূরণ হয়েছে, কিন্তু সবটা পূরণ হয়নি, এটা আমাদের স্বীকার করতেই হবে। কারণ তারা যে ভারতবর্ষ চেয়েছিলেন সেই ভারতবর্ষ যে আমরা অর্জন করতে পেরেছি এটা আমাদের বোধহয় বলা যায় না। তবে স্বপ্ন তো আর একটা অটুট জিনিস নয়, সবসময় স্বপ্ন সবসময় গড়ে, আবার স্বপ্ন সবসময় ভাঙে। এই ভাঙা গড়ার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। স্যার, স্বাধীনতার তো এতগুলো বছর পেরিয়ে গেছে, স্বাধীনতার পর আমরা এতগুলো দিন পেরিয়েছি, আধুনিক হয়েছি, সমস্ত দিক ঠিক আছে। এই ক্ষেত্রে মানে স্বাধীনতার পরে আমরা কতটা এগোতে পেরেছি সেটা তো নিয়ে আমরা আলোচনা করছি। তার মধ্যে থেকে সব থেকে বড় তিনটি অর্জন ভারতবর্ষের ক্ষেত্রে কি বলে মনে করেন? সাফল্য সব থেকে তো ওই যে আগে যে কথাটা বললাম যে আমরা স্বাধীনতার পরে যেটা পেয়েছি, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পেরেছি। একটা দেশ আমরা কিভাবে চলবে সেটা আমরা ঠিক করেছি, যে এটা আমাদের এই সংবিধান অনুযায়ী এই দেশটা চলবে, একটা সংবিধান আমরা তৈরি করেছি। সেই সংবিধানের যে কথা বলা আছে সেই অনুযায়ী আমরা একটা অখণ্ড ভারতবর্ষের গণতান্ত্রিক যে ব্যবস্থাপনাটা সেটা আমরা তৈরি করতে পেরেছি। এবং আজকে প্রায় ৭৯ বছর ধরে সেরকম একটা ব্যবস্থাপনাকে আমরা চালিয়ে আসতে পারছি মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে। এটা একটা বিরাট সাফল্য। দ্বিতীয়ত সাফল্য হচ্ছে গিয়ে যে বিজ্ঞান, প্রযুক্তি ইত্যাদি বিকাশ ঘটানোর মধ্যে দিয়ে আমরা যথেষ্ট উন্নতি অর্জন করেছি। সেটা এমন একটা যে পরমাণু গবেষণা ইত্যাদির মধ্য দিয়ে আমরা পরমাণুকে ধ্বংসের কাজে নয়, মানুষের সৃষ্টির কাজে ব্যবহার করে, সেক্ষেত্রেও আমরা একটা উল্লেখযোগ্য, এবং বলা যায় বিশ্ব বাণিজ্যেও আমরা একটা, এবং বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষ একটা অন্যতম দেশ হিসেবে স্থান অর্জন করতে পেরেছি। এটা আমাদের একটা বড় সাফল্য। তৃতীয়ত ধরো বলতে পারি অনেক বিষয় আছে, অনেক সাফল্য আছে। আমরা বলতে পারি যেমন কৃষিতে সাফল্য। কৃষিক্ষেত্রে যে এটা তার অর্জনের মধ্যে দিয়ে আমরা যে করতে পেরেছি যে খাদ্যে স্বনির্ভর হতে পেরেছি। একটা সময়ে ভারত খাদ্যে স্বনির্ভর ছিল না, কিন্তু আজকে আমরা বলতে পারি যে এইটার পরে আমরা স্বাধীনতার পরবর্তী সময়গুলোতে অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা খাদ্যে স্বনির্ভর হতে পেরেছি। দুর্ভিক্ষে আমাদের ভারতবর্ষের লোক মারা যায় না। হ্যাঁ, পুষ্টির বিষয়টা আছে, পুষ্টির অভাব আছে, এটা আছে, কিন্তু দুর্ভিক্ষে খাদ্যে স্বনির্ভর আমরা, বাইরে থেকে খাদ্য আমাদেরকে আমদানি করতে হয় না। তিনটে সাফল্য আমাদের খুব বড়। এছাড়াও আরও অনেক সাফল্য আছে, সেগুলো নিশ্চয়ই আমরা অনেক বলতে পারি। স্যার, কিছু যদি উদাহরণ দেন। ধরো আমাদের ভারতবর্ষের গোটা পৃথিবীর মধ্যে আমাদের দেশে এত কিছু কাজ হয়েছে যার ক্ষেত্রে আমরা একটা উন্নততর সরবরাহকারী দেশ হিসেবে গণ্য হয়েছি। সেটা কিছুদিন আগেও আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীও বলছেন যে আমরা পৃথিবীতে আমরা অনেক বিষয়ে সরবরাহকারীর মধ্যে প্রথম স্থান অর্জন করি। কৃষি পণ্যে বলতে পারি, দুগ্ধজাত দ্রব্যও আছে, ইত্যাদি আরও অনেক বিষয়ে আমরা অর্জন করতে পেরেছি, যেগুলো আমাদের উৎপাদন হয়েছে বলেই তো করতে পেরেছি। এবং আজকেও আমরা এমন দেখতে পাচ্ছি যেমন
বিজ্ঞানের ক্ষেত্রে যে বাইরের দেশ থেকেও আমাদের দেশে এই রকেট উৎক্ষেপণ থেকে শুরু করে সাহায্য নিতে পারে, অর্থাৎ আমরাও সাহায্য করার মতো জায়গায় আছি, এটা একটা ঘটনা। আবার আমরা একটা সময় দেখতাম যে ভারতবর্ষ দরিদ্র দেশ হিসেবে বলতো, এখানে অশিক্ষা, অন্ধকারে আচ্ছন্ন দরিদ্র দেশ, কিন্তু আজকেও আমরা বাইরের অনেক দেশকে সাহায্য করতে পারি, করতে পারছি, যাচ্ছি সাহায্য করতে। এইটা আমাদের সাফল্য আছে, এবং বড় একটা সাফল্য আছে যে এই ক্ষেত্রে যেটা বলতে পারি যে পাশের দেশগুলোতে শুধুমাত্র ভারতবর্ষ নয়, এই এতদ অঞ্চলে, এশিয়া মহাদেশে শান্তি রক্ষার্থে আমাদের ভারতবর্ষের একটা উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখেছি, বা স্বাধীন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা ছিল, এটা ভারতবর্ষের একটা উজ্জ্বল ভূমিকা, অন্তত ভারতবর্ষী হিসেবে আমরা গর্ব অনুভব করতে পারি। এই প্রসঙ্গে আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে যে ভারতবর্ষ এগিয়ে গেছে, তার উন্নয়নের বিভিন্ন ছাপ সারা বিশ্ব জুড়ে সে এখন তৈরি করতে পেরেছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা নিজেদের বাণিজ্য ক্ষেত্র হিসেবে ভারতবর্ষকে ধরে নিয়েছিল বা বেছে নিয়েছিল। এবারে তারপর তারা যখন চলে যায়, আমরা যখন স্বাধীনতা অর্জন করি, সেক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাসবিদদের এক অংশের মতে যে তারা লুট করে নিয়ে গেছে ভারত থেকে প্রচুর জিনিস। সেটা হতে পারে কোনো একটা মণিমাণিক্য বা বিভিন্ন তাজমহল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা লুট, বিভিন্ন প্রাসাদের লুট চালিয়েছে। কোথাও কি মনে হয় যে তারা যদি এই লুট চালাতো, শুধু ব্রিটিশরা কেন, ফরাসিরা এসছে, বিভিন্ন পর্তুগিজরা এসছে, বিভিন্ন রাষ্ট্রবাদী বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রসংঘ তারা বিভিন্ন রকম এই উৎপাত করেছে, তো তাদের এই যে লুটপাট বা তাদের এই যে ষড়যন্ত্র, সেটা থেকে যদি ভারতবর্ষ বাইরে থাকতে পারতো বা বাইরে থাকতো কোনোভাবে, সে তাহলে কি আরও বেশি উন্নয়ন সম্ভব হতো বা আরও বেশি এগিয়ে যেতে পারতো ভারতবর্ষ? ভারতের সম্পদ তখন যে বিশাল ছিল, এটা অস্বীকার উপায় নেই, বিশাল সম্পদ ছিল, এবং ভারত তখন সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ ছিল, সম্পদে আকীর্ণ ছিল বলা যায়। আর সেই কারণেই বহিঃশত্রু বারবার আক্রমণ করেছে। আবার ঠিক সেই সময় আমাদের দেশের মধ্যেও যারা রাজন্যবর্গ যারা ছিলেন, তারাও ছোটো ছোটো রাজ্যে বিভক্ত ছিল, ফলে ঐক্যবদ্ধ শক্তিও ছিল না, ফলে বাইরের শক্তি আমাদের দেশকে আক্রমণ করা তাদের পক্ষে সহজ হয়েছে, এটা ঘটনা। কিন্তু তুমি যে প্রশ্নটা করলে, এটা ঠিক যে সেই সম্পদ যদি বাইরে না যেত, তাহলে এখন কি সেই সম্পদ আমাদের ব্যবহার করতে পারতামও কি, এইটা বলা যায় না। ফলে কি হলে কি হতো, এটা কোনো কল্পনার করা যায় না কিছু। ফলে কি হতো পরিবর্তন এখন কি করে বলবো, হতে পারতো, এটা বলা যায় না। তবে নিঃসন্দেহে আমাদের যদি সম্পদ লুট না হতো, তাহলে তো আমরা নিঃসন্দেহে অনেক সম্পদ আমাদের দেশে থাকতো, এটা ঠিক। কিন্তু কতটা কাজে লাগাতে পারতাম জানি না। আর দ্বিতীয়ত এটাও ঘটনা যে বাইরের দেশ থেকে অনেকে এসেছে বলেও তো আমরা অনেক কিছু শিখেওছি, এটাও তো ঘটনা। ফলে তার কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আবার অনেক জাতি এসেছে, এখানে এসে তারা দেখো বিলীন হয়ে গেছে। আবার কিছু জাতি এসেছে যারা ফিরে গেছে, আর কেউ এখানে থেকে গেছে, ফলে তারা তাদের বিভিন্ন সংস্কৃতির ভাবনা চিন্তার মধ্যে দিয়ে মিশ্রণ ঘটিয়ে আমাদের ভারতবর্ষের একটা বৌদ্ধবাদী সংস্কৃতি গড়ে তুলেছে, ঐক্যবদ্ধ ভারতবর্ষে, যেটা আমরা এখন বলি যে এই বৌদ্ধবাদী ধারণা, বিভিন্ন সংস্কৃতির সমন্বয়, বিভিন্ন ভাষা, বিভিন্ন মত, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এটা গড়ে উঠেছে। এই গোটা একটা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি এখানে এসেছে, এটা আমাদের একটা দিক। ফলে শক, হুন, দল, পাঠান, মোগল, নানা জাতি এসেছে এখানে, তারা মিশে গেছে। ফলে এটাও আমাদের একটা পাওনা। আবার নিঃসন্দেহে আমাদের সম্পদ অনেকখানি চলেও গেছে, এটাও আমাদের অনেকখানি লোকসান বটে। এটা তো অবশ্যই দুটোই জিনিসই আছে। ভারতবর্ষের এই যে স্বাধীনতা এবং যখন সম্পদ নিয়ে কথা হলো, তখন ভারতবর্ষের এই স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে আমাদের যে দেশের উন্নয়ন ঘটেছে, সেটা নিয়ে তো মানে দ্বিধা নেই কোনো। বিভিন্নভাবে আমরা এগিয়েছি, সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে, সেটা অন্য কোনো দিকে হতে পারে। এবারে সেই ক্ষেত্রে যদি অর্থনৈতিক উন্নয়নের কথা আমি বলি, ভারতের যে অর্থনৈতিক উন্নয়ন, সেটা কি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে একইভাবে পৌঁছেছে, সেই সুযোগ সুবিধা? আপনার কি মনে হয়? খুব ভালো প্রশ্ন। তুমি আগে আমাকে একটা প্রশ্ন করলে যে আমাদের তিনটে সাফল্য কী ছিল আর তিনটে ব্যর্থতাও একটা কথা বলছিলাম, আমি তখন সেটা বাদ দিয়েছিলাম কোনো রকমে। এই প্রসঙ্গে আসছে যে শিক্ষাক্ষেত্রে আমরা উন্নতি ঘটিয়েছি, এটা ঠিক, কিন্তু এটা আমাদের একটা বড় স্বাধীনতার পরবর্তী সময়ে এই জায়গাটায় আমাদের একটা খানিকটা ঘাটতি আছে, যে শিক্ষার ক্ষেত্রে যে ধরনের উন্নতি আমরা ঘটানোর আমাদের দরকার ছিল, আমরা ততখানি ঘটাতে পারিনি। এখন আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ নিরক্ষর আছে, এটা তার একটা বড় প্রমাণ। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আমরা
এখনো পর্যন্ত যে দারিদ্র্য দূর করতে পারিনি, এটা ঘটনা। এখনো আমাদের দেশে দারিদ্র্য আছে, এটা সবটা শেষ হয়নি, এখনো কলকাতার ফুটপাতে মানুষ শুয়ে থাকে। আছে। আবার দেখো আরেকটা দিকও আছে, যে যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা যদি আমার মনে হয়, যে উনি বলতে চেয়েছিলেন যে একটা সময়ে যেমন আসার কথা, উনি স্বপ্ন রেখেছিলেন যে ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি করে রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে। এটা আমরা বলতে পারছি না যে সব ধর্মগুলোকে বন্দি করে, মানে নিজের নিজের জায়গায় বিশ্বাস রেখে চর্চা করছে, এটা নয়। এখনও যেন কোথাও একটা উন্মাদনা আছে, ধর্মীয় উন্মাদনায় মানুষ মানুষের সঙ্গে লড়াই করছে, দাঙ্গা করছে। এই যে জায়গাটা, অর্থাৎ এখনও আমরা সাম্প্রদায়িক এই জায়গাটাকে ঊর্ধ্বে তুলে তার অতিক্রম করে এখন উন্নত ভারতগ্রস্ত করতে পারিনি, এটা ঘটনা। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যে প্রশ্নটা, যে আমরা শিক্ষার ক্ষেত্রে উন্নতি ঘটিয়েছি, তোমার প্রশ্নটা কি ছিল? যে আমরা যে অর্থনৈতিক উন্নয়ন এবং যে সামগ্রিক যে উন্নয়ন, সেই ক্ষেত্রে কি ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের কাছে সেই উন্নয়ন পৌঁছেছে? এই ঘটনাটাই ফলে এই যে জায়গাগুলো, আমি যে তিনটে জায়গায় ঘাটতি বললাম, যে এই ঘাটতিগুলো তো থাকলে তো আমাদের পিছিয়ে আছি। আবার বড় একটা বিষয় যে সব মানুষের কাছে, এক কথায় বলতে গেলে সব মানুষের কাছে উন্নয়ন পৌঁছায়নি, খুব ঘটনা। কারণ প্রচুর মানুষ এখনো পর্যন্ত অভাবী মানুষ আছে, নিরক্ষর মানুষ আছে, এখনো পর্যন্ত মানুষের মধ্যে যে অধিকারহীনতা তা আছে, অনেক জায়গায় মানুষ সমস্যায় ভোগ করছেন। এবং যে উন্নয়নের সুফল আমরা চেয়েছিলাম যে স্বাধীনতার পরে আমাদের একটা সুজলা সুফলা শস্য শ্যামলা সুখী দেশ হিসেবে গড়ে উঠবে, হয়তো অনেকটাই গড়েছে, কিন্তু ঘাটতিটা আছে। ফলে এই কথাটাই বলা যায় যে উন্নয়নের সবটা এখনও আমরা পৌঁছাতে পারিনি। যেমন ধরো জিডিপি আমাদের বেড়েছে, ঠিক, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বেড়েছে, আমাদের যে এইচডিআই বেড়েছে, শিক্ষা স্বাস্থ্য দারিদ্র দূরীকরণের অনেকখানি উন্নতি ঘটেছে, কর্মসংস্থানের উন্নতি ঘটেছে, লিঙ্গ সমতা ইত্যাদি ক্ষেত্রেও জীবনযাত্রার মান, বিভিন্ন পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারছি, সব ঠিক। বিশ্ব বাণিজ্যে আমরা স্থান দখল করেছি, আগেই যেটা বলছিলাম, কিন্তু তবুও আমরা অনেক ক্ষেত্রে এখনও পিছিয়ে আছি, উন্নয়ন এখনও সবারই কাছে পৌঁছায়নি। এই প্রসঙ্গে আরেকটা কথা, যে দেশের জিডিপি বাড়ছে, রাস্তা সুন্দর হচ্ছে, তারপর সামগ্রিকভাবে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, কিন্তু কোট আনকোট যাচ্ছি আমি, এগুলো তো আমরা যারা দিনে আমাদেরকে ভাতের চিন্তা করতে হয় না, একদিন গেলে তার পরের দিন কি খাবো সেই চিন্তা করতে হয় না, এক বেলা গেলে তার পরের বেলা চিন্তা করতে হয় না, বা বৃষ্টি হলে ভাবতে হয় না যে আমি রাত্রেবেলায় কিভাবে থাকবো বা আমার রাতটা কিভাবে কাটবে। এগুলো এক অংশের মানুষের, এটা নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, এটা এক অংশের মানুষের চিন্তা ভাবনা। কিন্তু যেই মানুষটা কোনো একটা কলকাতার বা বড় শহরের ফুটপাতে রাস্তায় দিন কাটাচ্ছে, তার কাছে এগুলো তো উন্নয়ন একদিক থেকে, কিন্তু তার কাছে কি এইটা সামগ্রিক উন্নয়ন বলে মনে হয়, মানে তার পার্সপেক্টিভ থেকে? ঠিকই তো, সবই তো তাই। যে উন্নয়ন বলতে আমরা কী বুঝি, এটা ধারণাটা এখনও অনেকের কাছে আমরা স্পষ্টতা নেই। এখন উন্নয়নটা কে কোন জায়গা থেকে দেখছে সেটার উপর নিশ্চয়, অর্থাৎ উন্নয়ন দেখার দৃষ্টিভঙ্গিটা এক একজনের এক এক রকম। যেটা বললে ঠিক, কেউ বলবে যে বড় বড় হাসপাতাল, স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, সেতু, বাড়ি হয়ে গেলেই উন্নয়ন হলো, ঝকঝক আলো জ্বলছে, বাস এটাই উন্নয়ন। কিন্তু উন্নয়ন, প্রকৃত উন্নয়ন হচ্ছে গিয়ে মানুষের উন্নয়ন, সেটা কতটা হলো সেটা দেখতে হয়। সেই উন্নয়নটা হচ্ছে কি, যে আমার যেটা বললাম, যেটা আমরা বলছিলাম, এতক্ষণ আলোচনাও করছিলাম, যে আমরা দারিদ্র্য কতটা দূর করতে পারছি। কেউ আর দরিদ্র নেই, নিঃসন্দেহে সবাই হয়তো সেই পরিমাণে দুর্ভিক্ষে মারা যাচ্ছে বলছি না, কিন্তু তবুও তো এখন অভাব আছে, কিন্তু দারিদ্রতাও আছে নেই। তাহলে এই দারিদ্রটা যদি আমি দূর করতে পারতাম, এটা হচ্ছে আমার বড় একটা জিনিস। তাহলে উন্নয়নের একটা সূচক হওয়া উচিত, দারিদ্র কত বেশি দূর, এটা গোটা পৃথিবীতেই মাপা হয়, এটা সাধারণ একটা সূচক। আমরা দেখব যে শিক্ষার হার কত, শিক্ষিত মানুষ কত বেশি, যে আমাদের সাক্ষরতার হার দেখলে বোঝা যাবে। আমরা দেখতে চাইবো যে এই শিক্ষার যে হারের মধ্যে ফারাক কত, নারী পুরুষের হারটা কত কম আছে, সামাজিক বিভাজনগুলো কত কম, সামাজিক যে বৈষম্য আছে, বৈষম্যগুলো যেখানে হীন হবে সেটাই হবে উন্নয়ন, সেখানে কোনো বৈষম্য নেই, ফারাক নেই। আমরা দেখতে পাচ্ছি যে লিঙ্গ বৈষম্য, নারী পুরুষের যে বিভেদ তৈরি করা, তার মধ্যে যে ফারাক আছে, নানা রকম জিনিস আছে, বৈষম্য আছে,
এটা যত কম সেটা হবে। আমি দেখব উন্নয়ন বলতে আমি কি বুঝবো, যে চাইল্ড যে মর্টালিটি রেট কত কম হবে, আমি দেখব যে মাতৃমৃত্যুর হার কত কম হবে, আমি দেখব যে আমার যে স্বাস্থ্যের কতটা, পুষ্টির ঘাটতিটা আমার যত কম হবে, সেটাই হচ্ছে আমার উন্নয়নের একটা সূচক। অর্থাৎ আমার দেখব আমার লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ জীবনের সীমা কতটা বড় বেশি হচ্ছে, এটা একটা সূচক। অর্থাৎ এই সূচকগুলো দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদের উন্নয়নটা কতটা প্রকৃত হচ্ছে। ফলে একদিকেই রাস্তাঘাট, বাড়ি ঘর, হাসপাতাল, এটা একটা উন্নয়নের দিক, কিন্তু আরেকটা দিকও আছে যে উন্নয়নের এইগুলো হচ্ছে গিয়ে প্রকৃত মানুষের উন্নয়ন। এই উন্নয়নটা হচ্ছে গিয়ে যে দুটা দেশটা যাদের জন্যে, মানুষের জন্যে। ফলে দেশের উন্নয়ন বলতে আমরা বুঝবো মানুষের রাস্তাঘাট এসবই মানুষের জন্যে, কিন্তু প্রকৃত মানুষের উন্নয়ন আর মানুষের জন্যে উন্নয়ন, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। রাস্তাঘাট এগুলো মানুষের জন্যে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে মানুষের নিজস্ব উন্নয়ন। আমরা উন্নয়ন বলতে প্রকৃত উন্নয়ন হচ্ছে, কিন্তু এই দিকটাও কিন্তু আমাদের দেখতে হবে। উন্নয়নকে মাপতে গেলে এই দুটো দিকে সমতা থাকাটাই হচ্ছে গিয়ে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, তারা সমস্ত কিছু 100 বার। করতে পারে চাইলে। ভারতবর্ষের উন্নয়নের ক্ষেত্রে যদি আরেকটা বড় চ্যালেঞ্জের কথা বলি, সেটা কি কোথাও গিয়ে মনে হয় যে অসমতাটা কি একটা বড় চ্যালেঞ্জ হতে পারে? অবশ্যই অসমতা তো আছেই, এটা তো দূর করা উচিত। কেন এই অসমতা থাকবে? অসমতা থাকা উচিত না। এবং সেটা 2026-এ দাঁড়িয়ে নিঃসন্দেহে এটা তো বলতেই পারি যে কোথাও যেন অসমতা না থাকে, অর্থাৎ প্রত্যেক মানুষের সমান অধিকার। যখন আমাদের দেশটা তৈরি হয়েছে, আমাদের সংবিধান কি বলেছে? যে আমাদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গণ্য হয়েছে। সব থেকে বড় কথা যে গণতন্ত্র আছে। গণতন্ত্র মানে কি? সবারই সমান অধিকার থাকা উচিত, সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সেটা কোথাও এখনো হয়। ফলে এই অসমতাটা আছে, এই সমতাটা আনার জন্যই তো লড়াই। স্যার, শিক্ষার কথা আসছিল, তো শিক্ষার কথা আপনি যেহেতু শিক্ষা বিষয় নিয়ে বিভিন্ন সাক্ষরতা মিশনেও কাজ করেন বা সাক্ষরতা বিষয়ে কাজ করছেন, সেহেতু আপনার কাছে আরেকটা প্রশ্ন। এই স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যে বেঁচে থাকার অধিকার, সেগুলো নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ হয়েছে। জাতীয় শিক্ষানীতি 2020 এইটা শিক্ষাক্ষেত্রে কতটা পরিবর্তন এনেছে বা আনতে পারে বলে আপনার মনে হয়, বিশেষ করে এই আধুনিক সময়ে? জাতীয় শিক্ষানীতি যে এসছে, অনেকটা প্রেক্ষাপট আছে, অনেকটা ক্ষেত্র নিয়ে এসছে। আমাদের একটা বড় ঘটনা আছে। আমাদের বলেছিল সংবিধানে যে 1960 সালের মধ্যে সকলের জন্য শিক্ষা সুনিশ্চিত করা হবে, অর্থাৎ 14 বছর পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষা সুনিশ্চিত করা হবে। হয়নি, সংবিধানের যে কমিটমেন্ট সে কার্যকরী হয়নি 1960 সালের মধ্যে। আমি যখন জন্মেছি 60 সালে, আজকে আমরা 67 বছরে পা দিতে চলছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে সারা জীবন ধরেই তো দেখছি যে সেই ঘাটতিটা আছে, পূরণ তো হয়নি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এগোতে কোঠারি কমিশন এলো। কোঠারি কমিশনও প্রস্তাব করলো যে আমাদের এগোতে হবে, অনেক ঘাটতি আছে। 64-66 সালের কোঠারি কমিশন। তারপরে আমাদের 86 সালে জাতীয় শিক্ষানীতি তৈরি হলো। সেখানেও বলা হলো এই জায়গাটাই যে আমাদের আরও এগিয়ে যেতে হবে, ঘাটতি আছে, পূরণ করতে হবে। কিন্তু তো আমরা দেখছি চলতে একটা অভিযান এলো 89-90 সালে সাক্ষরতার ক্ষেত্রে, যে একটা বিশাল ক্ষেত্র তৈরি হলো যে মানুষকে শিক্ষার আঙিনায় আনতে হবে। তার একটা প্রভাবও পড়লো। সেই প্রভাবটার পরে এইবার কতগুলি গঠনমূলক কাজও শুরু হলো। প্রভাব মানে কি? এই যে সাক্ষরতার অভিযান হয়েছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে সাক্ষরতার অভিযানের পরে 90 সালের পরে একটা পরিস্থিতি তৈরি হলো। শিক্ষার প্রতি একটা চাহিদা কিন্তু বেশি বেড়ে গেল মানুষের মধ্যে। যে দেখতাম যে গরিব মানুষেরা লেখাপড়া শেখার আঙিনায় বাইরে আছে, তারাও যখন এখানে এলো তখন এটা বলতে লাগলো যে আমার দ্বারা হয়তো সবটা হবে না, বয়স্ক মানুষ, আমার ছেলেমেয়েরা যেন কেউ আর নিরক্ষর না থাকে, তাদেরকে শেখাও। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে একটা চাহিদা তৈরি করলো। এইটা সরকারকেও ভাবালো। 1992 সালে ওই যে জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল 86-তে, সেইটা রূপায়ণের হতে 92 সেটা প্রোগ্রাম অফ অ্যাকশন তৈরি হলো, অর্থাৎ এটাকে রূপায়িত করতে হবে। তখন দেখা গেল যে না, আরও দরকার শিক্ষার ক্ষেত্রে প্রসার ঘটানোর, এবং আন্তর্জাতিক স্তরেও একটা বোঝাপড়া তৈরি হলো, সকলের জন্য শিক্ষা, এই স্লোগানটা উঠলো এবং আন্তর্জাতিক স্তরে
কনফারেন্স হলো, সেখানেও এই প্রস্তাবগুলো হলো, ভারতও সেখানে অংশগ্রহণকারী দেশ, ভারতও বলল যে হ্যাঁ আমরা সকলের জন্য শিক্ষা রূপায়ণ করব। এই প্রেক্ষিতে একটা কমিশন তৈরি হলো, তারা খতিয়ে দেখলো যে এই প্রয়োজনটা কতটা, দেখে 2001 সালে আমাদের দেশে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়েছিল। এবং তা চলতে চলতে 2005 সালে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক হলো। এই যে শিক্ষার অধিকার চাহিদা, এই নিয়ে যে পরিস্থিতি তৈরি হলো, তার ফলে 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট এটাও চালু হলো, এটা রূপায়ণ হতে শুরু হলো। এই জায়গাগুলো যাচ্ছিল, এইগুলো সবটা এগিয়ে যাওয়ার পথেই 2016 সাল থেকে আর একটা জাতীয় শিক্ষানীতি আনার প্রক্রিয়া শুরু হলো, এবং যেটা 2020 সালে আবার কার্যকরী হলো, জাতীয় শিক্ষানীতি 2020। এখন আগেরগুলো কতখানি রূপায়ণ হয়েছে, কতখানি রূপায়ণ হয়নি, তার কোনো অ্যাসেসমেন্ট আমরা এর মধ্যে দিয়ে এখন কিন্তু হয়নি। নতুন জাতীয় শিক্ষানীতি এলো, সেই জাতীয় শিক্ষানীতিতেও যে কথাগুলো বলা হলো, যে আমার যেটা মনে হয়েছে, আমার জ্ঞানে আমি যেটা পড়েছি ওই ইয়েগুলো, তাতে দেখাচ্ছি যে খুব মৌলিক কিছু বিষয় পরিবর্তন, একেবারে রেডিক্যাল চেঞ্জ নেই। কিছু ভাষার পরিবর্তন আছে, কিছু নীতির পরিবর্তন হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। কিন্তু আজ যে ভাবনার মধ্যে দিয়ে এসেছে যে সকলের শিক্ষা, সেই জায়গাটা খানিকটা মনে হচ্ছে যেন হলে উপেক্ষিতও হতে পারে। এখন লাগু হতে শুরু করেছে, 2020 সালে চালু হয়েছে, এখনই একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে এটা যায়নি। কিন্তু দেখা যাচ্ছে তার কিছু যেমন ক্ষেত্রে নতুন নতুন কিছু প্রভাব পড়ছে, আবার কিছু ক্ষেত্রে কিছু নমর্থ প্রভাবও আমরা দেখছি। যেমন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে কেন এগুলো বন্ধ হবে, এটাও তো একটা প্রশ্ন। ফলে এই জাতীয় শিক্ষানীতি নতুন যেটা রূপায়ণ হচ্ছে, এর মধ্যে একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে একটা উদারীকরণ করার একটা ঝোঁক আছে এর মধ্যে দিয়ে, অর্থাৎ শিক্ষাটাকে খুলে দেওয়ার একটা চেষ্টা আছে। উদারীকরণ মানে হচ্ছে কি বেসরকারি করে দেওয়া, সবার কাছে খুলে দেওয়া, এইটার একটা প্রবণতা আছে। এর মধ্যে আরেকটা ঝুঁক আছে যে পরিচালনা করার ব্যাপারে আমাদের শিক্ষা রাজ্য এবং কেন্দ্রের যে যৌথ তালিকায় ছিল, সেখান থেকে যেন কেন্দ্রীকরণ করার একটা ঝোঁক আছে এর মধ্যে, এই নতুন জাতীয় শিক্ষানীতির মধ্যে। আবার এর যে বিষয় আশয়ে ঢুকিয়ে দেওয়া, তার মধ্যে কিছু অন্য ভাবনাও ঢুকেছে। সেখানে খানিকটা বলা যায় যে পুরনো ঐতিহ্যের দিকে ফিরে যাওয়ার একটু কথা বলা হচ্ছে। বিজ্ঞান ভাবনাটা বললেও হয়তো ততখানি প্রসার ঘটানো হচ্ছে না, খানিকটা যেন একটু বিশেষ একটা অংশকে উৎসাহিত করার কথাটা ভাবা হচ্ছে। ফলে এটাকে কেউ বলছেন যে কমিউনালিজমের একটা ভাবনা এর মধ্যে ছোঁয়া আছে। ফলে এটা ঠিক কতখানি আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, সে নিয়ে অনেকেই আশান্বিত, আবার তেমনি কিছু এর মধ্যে একটা অংশ আছে যারা তাদের আশা প্রকাশ করছেন না, হয়তো এর মধ্যে আমাদের একটা পিছিয়ে যাওয়ার টানটা আছে। কিন্তু প্রভাব হিসেবে দেখা যাচ্ছে যে কিছু বাইরের সংস্থাও আসছে আমাদের এখানে স্কুল খোলার উদ্যোগ গ্রহণ করতে। এটা যেমন একটা ভালো দিক, আমাদের দেশে বসে অনেক শিক্ষার সুযোগ পাওয়া যাবে। ভাষাগত ক্ষেত্রে কিছু পরিবর্তনের কথা আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু দিক আছে যেগুলো হয়তো ভালো প্রভাব পড়তে পারে। কিন্তু আবার যেমন শিক্ষার ক্ষেত্রে কিছু যে কাঠামো পরিবর্তন ঘটলো, আগে থেকে আমাদের যে শিক্ষার ব্যবস্থাপনা ছিল, এখন পাল্টিয়ে গিয়ে যে ধারায় পরিবর্তন ঘটানো হলো, 5+3+3+4 এই যে ব্যবস্থাপনাটা, এখানে একটু সমস্যা হচ্ছে। যেমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আমাদের যে স্কুলে আনার বয়সটা আগে ছিল 5 বছরে, সেখানে প্রাক প্রাথমিক শিখতো 1 বছর, তারপরে এসে 6 বছরে প্রাথমিক স্তরে ভর্তি হতো। এখন 3 বছরে আনার কথা বলা হচ্ছে। তো 3 বছর এনে সে প্রাক প্রাথমিক পড়বে, 3 বছর, 4 বছর, 5 বছর, তারপর 6 বছরে ক্লাস 1, ক্লাস 2, এই সবটা নিয়ে হচ্ছে গিয়ে ফাউন্ডেশনাল বলছে, অর্থাৎ ভিত্তি স্তর। এই জায়গাটাকে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা পড়াবে, তারা কি এতখানি সুযোগ আছে, পরিকাঠামো আছে, এত যারা পড়ানোর লোকজনরা আছে, কি পড়াবে? যে পড়ানোর যে কথাটা বলা হচ্ছে, সেখানে যেন মনে হচ্ছে কোথাও একটা অঙ্কের ওপরে, ভাষার ওপরে জোর দেওয়ার ব্যাপারটা আছে। কিন্তু এই বয়সে শিশুরা মূলত খেলাধুলার ছলেই তো থাকার কথা, ফলে তাদের এত শেখানোর প্রবণতাটা যেন না থাকাই উচিত ছিল। এবং এই যে ভাবনাটা, ফলে অঙ্গনওয়াড়ির সঙ্গে স্কুলের সমন্বয়টা কীভাবে হবে? আমাদের যা চারিদিককার যে কাঠামো আমরা দেখি,
কোথাও কোথাও দোতলার ওপরেও স্কুল আছে। একদম স্যার। তাহলে সেখানে অঙ্গনওয়াড়ির জায়গাগুলো কি করে চলবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ফলে এমনিতে শিক্ষা লাগু হওয়ার 5 বছর তো পেরিয়ে গেল। আবার আমরা লক্ষ্যটা স্থির করেছি 2047 সালে বিকশিত ভারতে। সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে অগ্রগতি, এই প্রশ্নগুলো আসছে। আবার সিলেবাসের ক্ষেত্রেও পরিবর্তন করছে। কয়েকদিন আগেই একটা পত্রিকাতে বেরিয়েছিল, আমরা দেখেছিলাম যে সিলেবাস বিশাল পরিবর্তন ঘটাচ্ছে। ইতিহাসের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন ঘটে যাচ্ছে, যে অনেক ক্ষেত্রকে সরিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে মোগল পিরিয়ডের বিশেষ অংশ, সিরাজউদ্দৌলা, অনেক অনেক ক্ষেত্র আছে যেগুলোকে ইতিহাস থেকেও সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের শিক্ষা। আসলে ইতিহাসটাকে তো আমরা সরিয়ে দিতে পারবো না। তাহলে শিশুদের মন থেকে কি সরিয়ে যাবে? বইগুলো কি সরে যাবে পৃথিবী? তা তো সরবে না। তাহলে স্কুলের ছেলেরা পড়বে না। তাহলে যদি না পড়ে তাহলে জানবে কি করে? ফলে এই জায়গাগুলো আছে। বিজ্ঞানের ভাবনাটা বেশি আনা দরকার ছিল। ফলে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যেন সিলেবাস তৈরি না হয়, সে কথাগুলো আজকে সব বিভিন্ন জায়গা থেকে উঠছে, বলছেন সবাই। বিজ্ঞান চর্চার ওপরে আরও বেশি গুরুত্ব দেওয়া কথা, এটার একটা ঘাটতি এখানে আছে, যেটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ ছিল। কিন্তু আজকে যে 2023-এ আবার ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, তার মধ্যে এই জায়গাগুলো আছে। খানিকটা ভারতের ঐতিহ্যের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে। নিঃসন্দেহে আমরা ভারতীয় হিসাবে গর্বিত আমাদের ঐতিহ্য সম্পর্কে। অতীতের যে বিজ্ঞান চর্চা, অতীতের যে ইতিহাস, অতীতের যে অবদান, নিঃসন্দেহে আমরা তা গর্বিত। তার জন্য আমরা ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করি। কিন্তু আমাকে যদি ভারতবর্ষের উন্নতি করতে হয়, তাহলে বাইরের দেশের জ্ঞান বিজ্ঞানকেও তো আমার গ্রহণ করতে হবে। রামমোহন রায়ের ভাবনাটা যে ছিল যে আমরা প্রাচীনকে নিশ্চয়ই নেব, তার মতো একজন পণ্ডিত মানুষ এটা অনুভব করেছিলেন যে বাইরের দেশের পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান সবই আমাদের গ্রহণ করতে হবে, যা ভালো তা কিছু নিতে হবে জগতের। এটাই তো আমাদের শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। আমরা পিছনটা আমাদের ভালো ছিল এটা বলা যাবে না। ফলে এই সর্বসমন্বয়ে নয় করে যে শিক্ষা, এইটা তৈরি করা উচিত। জাতীয় শিক্ষানীতিতে এইটার উপরে গুরুত্ব দেওয়ার খানিকটা কম দেওয়া হয়েছে বলে আমার মনে হয়। আমার যা যতটুকু জ্ঞান, আমি আমার সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে থেকেই বললাম। অনেক পণ্ডিতও এটা বলছেন, আবার অনেকে আশা করছেন যে ভালো হবে। অনেক কিছু সুযোগ নেওয়ার চেষ্টা আছে, সব আমরা দেখতে পাচ্ছি, তাও আছে। খানিকটা কর্পোরেটাইজেশন হওয়ার সুযোগ ক্ষেত্র তৈরি হয়েছে, বাইরের দেশের আসার চেষ্টা হচ্ছে। কিন্তু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন? এটা একটা বড় ঘটনা। যে শিক্ষার প্রসার ঘটাতে হবে, বেসরকারি হাতে তুলে দেওয়া হবে না, সরকারকে আরও বেশি দায়িত্ব গ্রহণ করার কথাটা। কিন্তু এই শিক্ষানীতির মধ্যে এর অর্থটা কোথায় আসবে সেটা খুব স্পষ্ট নয়। কারণ একটা জিনিস বলা হয়েছিল, আমরা স্বাধীনতার পরে আমাদের দেশের যে প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন কথাটা, যে আমাদের জাতীয় যে মোট গড় উৎপাদন তার 6%, এবং মোট কেন্দ্রীয় যে শিক্ষা বাজেট হয় আমাদের, মোট কেন্দ্রীয় বাজেট তার 10% শিক্ষা খাতে ব্যয় করা উচিত। কিন্তু আমাদের শিক্ষা খাতে ব্যয়টা এখনো পর্যন্ত কোথাও নেই। এবং এই নীতিতেও বলা নেই যে আমাদের এত যে কাজ করব, আমরা অনেক কিছু বলা আছে, কিন্তু সেখানে আর্থিক সংস্থানটা কোথা থেকে আসবে সেটাও বলা হচ্ছে না। রাজ্যগুলির যে ভাষার বৈচিত্র্য, মানে তাদের যে বৈচিত্র্য, সাংস্কৃতিক বৈচিত্র্য, শিক্ষার মধ্যে তারও প্রতিফলন ঘটা উচিত। সেখানকার ভৌগোলিক বৈচিত্র্য আছে, ঐতিহাসিক বৈচিত্র্য আছে, তাদের সংস্কৃতিগত বৈচিত্র্য আছে, তারও যেন প্রভাব শিক্ষার মধ্যে থাকা উচিত। এখানে যেন সবটাকে একটা কেন্দ্রীয়করণের ঝোঁক আছে বলে আমার মনে হচ্ছে। ফলে এই বৈচিত্র্যে খানিকটা আঘাত পেলেও পেতে পারে। একদম স্যার। আর শিক্ষার কথা তখনই আসে যে আমাদের ভবিষ্যৎ কীরকম তৈরি হবে। কারণ একজন বাচ্চা যখন তার ছেলেবেলায় স্কুলে যায়, তখন থেকেই তার পরিবারের মানুষজন, তার বাবা মা বলে যে ভালো করে পড়াশুনো করো, তোমাকে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে, তোমাকে ভবিষ্যতে দাঁড়াতে হবে এবং এই কাজ করতে হবে। এবং সেখানে খুব সহজভাবেই উঠে আসে কয়েকটা ট্রাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরও। কারণ আমাদের বাবা মারা সবসময় চান যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, আমরা ভবিষ্যতের দিকে আরও এগিয়ে যেতে পারি, সেটাই কাম্য। কিন্তু এই ভারতবর্ষে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে যে ভারতবর্ষের যে যুব সমাজ, তাদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা কি শুধুমাত্র চাকরির জন্য নাকি ভবিষ্যৎ করার জন্য? এটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে শুধুমাত্র চাকরির জন্য পড়াশুনো করছে এখনকার যুব সমাজ? না, শিক্ষা তো শুধু চাকরির জন্য নয়। শিক্ষা হচ্ছে জীবন বিকাশ, জীবনের সামগ্রিক বিকাশ হচ্ছে শিক্ষা। চাকরি হচ্ছে কি একটা আয় করার একটা রাস্তা, আমার বেঁচে থাকতে হবে। আবার এটাও ঘটনা
সরকারকেও সেই তাকেও কাজ করাতে হবে সরকারকে, ফলে এই ধরনের দক্ষ লোককে তৈরিও তাকে করতে হচ্ছে এই শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে কাজে যুক্ত করা। ফলে এইরকম একটা সামগ্রিক বিষয় আছে, কিন্তু সেই পরিকল্পনায় তো এখনো কোথায় যে যত ছেলে মেয়ে লেখাপড়া শিখবে প্রত্যেকে কাজ পাবে, সে সুযোগ তো এখনো তৈরি করা যায়নি, এখন তো বেকার আছে। ফলে চাকরির জন্য বা কাজের জন্য তৈরি করছে এটা বলা যাচ্ছে না। আর তারা শুধু কি যে কেরিয়ার তৈরি হয়, কেরিয়ার তো ভালো কাজটাই তো আমি কেরিয়ার হিসেবে বলতে পারবো, যে ভালো ক্ষেত্রে নিজে যেমন শিক্ষাগত যোগ্যতা অর্জন করলো সেরকম উপযুক্ত কাজ, উন্নত মানের কাজ তৈরি, এটাকে কেরিয়ার বলি আমরা সাধারণত। সেখানটা তো তৈরি হওয়ার ক্ষেত্রে ঘাটতি আছে। যদি সবাই ভালো তাদের শিক্ষা অনুযায়ী কাজ না পায়, তাহলে তার কেরিয়ার করার জায়গাটা তা ফাঁকাই থাকবে। ফলে সেই ক্ষেত্রটা এখনও আসেনি যে সবাই কাজ পাচ্ছে, সব হাতে কাজ, এটা নেই এখনও ঘাটতি আছে। ফলে সরকারের শিক্ষানীতি যে সবাইকে কাজের জন্যই তৈরি করছে, বা সেক্ষেত্রটা আমি বলতে পারবো না, কোথাও আছে যেন কোথাও একটা বৈষম্য আছে, ফাঁকা আছে। স্যার, এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, এই বর্তমান সময়ে দাঁড়িয়ে ডিজিটাল এডুকেশন এই শব্দটা বারবার করে উঠে আসছে, এই ডিজিটাল এডুকেশন শিক্ষাক্ষেত্রে কতটা পরিবর্তন আনছে বলে মনে করছেন আপনি? ডিজিটাল এডুকেশন হচ্ছে ধরো ইন্টারনেট বা কম্পিউটার, ল্যাপটপ বা ইত্যাদি নানা রকম জিনিস আছে, ডিভাইস ব্যবহার করে শিক্ষাকে আরও নিজের সুবিধা করে নেওয়া। এর সঙ্গে কিছু কিছু আরও নতুন বিষয় যুক্ত হচ্ছে বা শেখার ক্ষেত্রটা সহজ হচ্ছে। আমি ডিজিটাল এডুকেশন বলতে এটাকে যদি সহজভাবে বলি, যদিও ডিজিটাল এডুকেশন আরও অনেক বড় পার্সপেক্টিভে দেখতেই পারি আমরা, কিন্তু আমরা সাধারণত এইভাবেই করছি যে মানুষ এইগুলোকে ব্যবহার করতে চাইছি। আমরা স্মার্ট ক্লাসরুম করছি মানে এইভাবেই, এটাকে আমরা ডিজিটাল এডুকেশন বলছি। আমরা কম্পিউটার এডুকেশন দিচ্ছি, এইভাবেই করার চেষ্টা করছি যে তুমি তোমার পঠনীয় বিষয়টাকে এইভাবে গ্রহণ করো। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিভাইসগুলো নিঃসন্দেহে খুব ভালো, আমার শিক্ষার ক্ষেত্রে সহজ হচ্ছে এবং আমাকে আরও বেশি দ্রুত শিক্ষার ক্ষেত্রে সাহায্য করছে, শুধু কয়েকটা জায়গায় সীমাবদ্ধ নয়। ইন্টারনেটের মাধ্যমে আমি বৈশ্বিক জ্ঞানকেও আমার মধ্যে আমি নিতে পারছি, জ্ঞানের আদান প্রদান ঘটাতে পারছি। ফলে ডিজিটাল এডুকেশন তো আমার শিক্ষার ক্ষেত্রে একটা বিশাল দরজা খুলে দেবে, এটা তো ঘটনা। ফলে একে তো স্বাগত জানাতেই হবে এবং স্বাগত জানাই আমরা সবাই, কেন জানাবো না। কিন্তু এটাও ঘটনা যে এই ডিভাইস কেনার সুযোগ তো সবার কাছেও নেই। একটা অংশ তো ডিভাইস কেনে। আমি একটা এসআর রিপোর্ট পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে মোবাইল এটা কতজনের হাতে আছে, সবার হাতে তো নেই। যদিও বলা হচ্ছে যে স্কুলে ছাত্রছাত্রীর কাছে যে প্রশ্ন করা হয়েছে ওটা সার্ভেতে বলেছে যে ওদের যে স্যাম্পলিংয়ে ছিল সেখানে গিয়ে দেখেছে যে প্রায় 80% পড়ুয়া বলেছে আমাদের বাড়িতে মোবাইল আছে। তাহলে 20% এখনও নেই, কিন্তু 20% একটা বড় পার্সেন্টেজ। দ্বিতীয়ত হচ্ছে এটা বাড়িতে মোবাইল। এবার প্রশ্ন আরেকটু ভেঙে যদি ওরা ঢুকেছেন, সেখানে বলেছেন যে ব্যক্তিগত মোবাইল কতজনের আছে। সেখানে দেখা যাচ্ছে যে 37-38%, 27%, 14 বছরের ছেলে মেয়েকে প্রশ্ন করেছে তারা 27%, 16 বছরেরটা আর একটু বেশি 33%-এর মতো। আমি ধরে নিই যদি গড় 30%-এর হাতে যদি মোবাইল থাকে, তাহলে আমি 70% হাতে তো পার্সোনাল মোবাইল নেই, তাহলে পার্সোনাল ডিভাইস নেই, তাহলে মোবাইল নেই। এবার তারা কি করে কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি আরও দামি জিনিস সেগুলো কি করে তারা পাবে? ফলে ওই ডিভাইস এবং সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইন্টারনেটের সুবিধা, এই সমস্ত যদি তাদের কাছে না থাকে, তাহলে একটা অংশ তো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থেকেই যাবেই, এবং সেটা একটা অংশ নয়, বৃহৎ অংশ। এবং ফলে ডিভিশন তৈরি করছেই এটা। হ্যাঁ, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ইন্টারনেটের বিষয়টা যখন এলো, ডিভাইসটা ধরুন কারোর বাড়িতে থাকলো, কিন্তু ইন্টারনেটের বর্তমান যে অবস্থা, তাতে হাই স্পিড ইন্টারনেট নিতে গেলেও তো একটা বিশাল ব্যয়বহুল। ঠিক, এটা তারা কঠিন ক্ষেত্রেও। আর অন্যদিকে আরেকটা দিক আছে, এই প্রশ্নটা যদিও এই প্রসঙ্গে মানে এলো বলেই করছি, সেটা হচ্ছে যে বলা হয় যে সবটা একটা জিনিসের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। এই যে ডিজিটাল ডিভাইস, সেটাতে ইন্টারনেট ব্যবহার করে যেরকম আমি একটা লাইব্রেরিকে ঘরে নিয়ে চলে আসতে পারছি, সেরকম অন্য অনেক জিনিস, অপ্রাসঙ্গিক জিনিস, সেগুলো উঠে আসছে আমার সামনে। সেগুলো কি শিক্ষাক্ষেত্রে কোথাও একটা গিয়ে খারাপ দিককে ডেকে আনছে বলে মনে করছেন?
সেটা তো আনছে ও, সেটা তো দুটো, প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুটো দিক আছে। এখন জিনিস প্রযুক্তি থাকবে, কিন্তু প্রযুক্তিকে আমি কী করে ব্যবহার করব, সেটা তো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা সময় আমরা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ লিখতাম, ফলে কিন্তু আলটিমেটলি কি বলি এখন জানি, বিজ্ঞান নিশ্চয়ই আমাদের কাছে আশীর্বাদই, অভিশাপ নয়। তখন আমাদের এটা বলতে হতো যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, দুটোই দিক দেখাতে হতো। যখন প্রবন্ধ লেখা হতো প্রথম দিকে এইগুলো আসতো, অনেক আমরা দেখেছি, কিন্তু শেষ দিকে বলতে হতো হ্যাঁ বিজ্ঞান আশীর্বাদই, কারণ বিজ্ঞান আমাদেরকে এতখানি এগিয়ে নিয়ে যাবে। আজকে সবাই আমরা স্বীকার করবো এক কথায় বিজ্ঞান আশীর্বাদ। ফলে ইন্টারনেট বা ডিভাইস এগুলো নিশ্চয়ই আমাদের কাছে সুযোগ। এবার সুযোগটা কেমনভাবে ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করে। আমি যে সেটাকে নিয়ে ভালো ব্যবহার করে নিতে পারি, নিঃসন্দেহে আমি এগোতে পারবো। আর যদি সেটাকে নিয়ে আমি খারাপ কাজে লাগাই, নিঃসন্দেহে সেটা খারাপ হবে। সেই জন্য আমাদের সবসময় হচ্ছে কি, যে ডিভাইস যেখানেই থাকুক না কেন, কার হাতে পড়ছে, কে ব্যবহার করছে, সেইটার উপরই তার ব্যবহার যোগ্যতা এবং ব্যবহারের সাফল্য ব্যর্থতা নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতবর্ষের ক্ষেত্রে বলা হয় যে ইউথ পপুলেশন একটা বিশাল বড় ফ্যাক্টর ভারতের উন্নয়নের ক্ষেত্রে। বিশাল। এই ইউথ পপুলেশনের আগামী 10 বছর কোন কোন দিকগুলোতে বেশি নজর দেওয়া দরকার বা কি কি করা দরকার, তাহলে ভারতবর্ষ আরো এগিয়ে যেতে পারবে বলে মনে করছেন? এটা একটা বিশাল ব্যাপার ক্ষেত্র, ইউথ পপুলেশন মানে কোন ক্ষেত্রে যোগাযোগ, নিশ্চয়ই এক প্রথম তো বলবো সবার, আমি বেসিক বিষয়গুলো আমি বলছি না, বেসিক বিষয়গুলো সবাই তো আছে, অন্ন বস্ত্র বাসস্থান এগুলো তো সবারই প্রয়োজন, ওগুলো তো মৌলিক। কিন্তু এই যুবদের যে অংশটা আছে, এখন সবাই যত যে এজ গ্রুপ, আমি যদি বলি যুবদের যত অংশ 18 থেকে যদি 40কে আমি ধরি, এই যুব অংশের সবাই কি শিক্ষিত, এই প্রশ্নটা প্রথম আসবে। সবাই কি শিক্ষার সুযোগ পাচ্ছে? যদি বলি শিক্ষার সুযোগ, সমমানের শিক্ষার সুযোগ পাচ্ছে, এটা একটা বড় জিনিস। তাহলে প্রথম দরকার সবারই শিক্ষার সুযোগ তৈরি করা। শিক্ষার সুযোগ তার দরকার আছে যে যুব অংশই হচ্ছে গিয়ে সব থেকে বেশি উৎপাদনশীল এবং কর্মমুখী তারা হতে পারে। ফলে তাদের সমস্ত রকমের কাজের সুযোগ তৈরি করে দেওয়া উচিত। তার যে যেমন ধরনের শিক্ষা গ্রহণ করতেছে, তাকে সেরকম শিক্ষার আগ্রহ অনুযায়ী তাকে শিক্ষার সুযোগ তৈরি করার ব্যবস্থা থাকা দরকার আমাদের দেশের মধ্যে, এবং তাদের সেই অনুযায়ী তাদেরকে কর্মক্ষেত্রে নিযুক্ত করা দরকার, কাজের সুযোগ তৈরি। আমি বলছি না সবাইকে অফিসিয়াল চাকরি কথা বলছি না, যে কোনো ধরনের কাজের সুযোগ তৈরি করে দেওয়া উচিত, এটা দরকার আছে। আর তৃতীয়ত আমার বলে মনে হচ্ছে একটা কিছু, যে কোনো কাজই ছোট নয়, এইরকম একটা কালচার আমাদের তৈরি করা উচিত, যে সব কাজই আমাদের দরকার, দেশের কাজে লাগে, উন্নতির কাজে লাগে, উন্নয়নের কাজে লাগে, যেটা বিভিন্ন বাইরের দেশে হয়ে থাকে সব জায়গায়। অর্থাৎ কোনো কাজই আমাদের ছোট নয়, আমাকে যে কোনো ধরনের কাজ করতে হলে আমি করব। যে এবার এই কাজটা আমাকে করতে হতে হবে, তারপরে যে আমি যদি না করি তাহলে ওই কাজটা তো হবে না, তাহলে ও কাজটা আমার নয়, ওটা অন্য রেখা হচ্ছে, এইটা নয়। সবাই যেন আমরা সব কাজের মতো করে দক্ষযোগ্য হয়ে উঠতে পারি। ফলে যুবদের শিক্ষার সুযোগ তৈরি করা, কাজের সুযোগ তৈরি করা, তাদের যে প্রয়োজন নিজেকে স্বাধীনভাবে বাঁচার জন্যে তাদেরকে সম্মান দেওয়া, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, এইটা আমরা অনেকে দিই না। আমরা সবসময় ভাবি ওরা জ্ঞান নাই, ওদের কম, যেটা প্রবণতা আমাদের দেখা দেয়, এইটা করা যাবে না। আজকের দেশে আজকের সময়ে আমাদের যে সাম্প্রতিক গোটা ভারতবর্ষে একটা বড় আন্দোলন ঘটে গেল, এটা তো যুবদের মনেরই একটা বিক্ষোভ দেখা যাচ্ছে, যে তাদের সেই চাহিদা পূরণ হচ্ছে না বলেই তারা আজকে আন্দোলনের ময়দানে রাস্তায় নেমে এসেছে, বিক্ষোভ জানাচ্ছে। ফলে তার এটা খুব অযৌক্তিক নয়, এটা তো সবাই স্বীকার করেন যে এটা একটা যৌক্তিক। ফলে যুবদের যে চাহিদা, সেই যুব জীবনের চাহিদাকে পূরণ করার জন্য ব্যবস্থা তৈরি করতে হবে। সেটা যেমন সরকারের দিক থেকে, তেমনি আমাদের সমাজের দিক থেকে, আমাদের পরিবারের দিকেও সবারই কিন্তু সমান দায়িত্ব আছে। সমাজ এবং পরিবারের কথা যখন এলো, তখন আরেকটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আসে, যে ইউথ পপুলেশনের কথা আমরা বললাম, ইউথ পপুলেশনের ক্ষেত্রে একটা বড় অংশ সেটা নারীদের কথাও বলে। নারীদের কথা যখন বলছে, তখন 1947 এবং তার পূর্ববর্তী, অর্থাৎ এরকম অনেক নারীর কথা আমরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাটলে পাই। যেহেতু আমরা আজকে স্বাধীনতা দিবসের দিন আলোচনা করছি এই বিষয়টা, যে তারা একদম পরিবার ছেড়ে নিজেদের ঘরের তোয়াক্কা না করে এবং বিভিন্ন বয়সে, স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস যদি আমরা পড়ি, তারা বিভিন্ন বয়সে স্বাধীনতার জন্য, দেশের জন্য
লড়ার জন্য এগিয়ে এসেছেন। নারীদের কথা যদি বলি, সেক্ষেত্রে কি মনে হয় যে সেই সময়ে নারী স্বাধীনতা এবং 2026-এর নারী স্বাধীনতার মধ্যে কতটা পার্থক্য লক্ষ্য করছেন? 1947 সাল আর 1947 এবং তার আগের সময়, মানে স্বাভাবিকভাবে পার্থক্য থাকবে, কিন্তু সেটা কতটা এগিয়েছে? তখনকার আমি যদি একটা দিকে দেখি, আমি যে কাজে যুক্ত, আমি যে দৃষ্টিভঙ্গি দেখি, যে তখন সাক্ষরতার হার কত ছিল। তখন 47 সালের 51 সালে যে সার্ভে হচ্ছে, সেন্সাস, সে সেন্সাস দেখা যাচ্ছে আমাদের 8% নারী সাক্ষরতার হার। আজকে নারী সাক্ষরতার হার অনেক বেড়েছে, ফলে শিক্ষার দিক থেকে অনেকটাই উন্নতি ঘটেছে। তখনকার নারী স্বাধীনতার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা ছিল, অর্থাৎ সবাইকে সমান সুযোগ দেওয়া হতো না। এটা দেখেছি। যদি আরও স্বাধীনতা একটু আরও আগে দেখি, তাহলে মদন মোহন তর্কালঙ্কারের একটা লেখা আছে খুব ভালো নারী শিক্ষার ওপরে, স্ত্রী শিক্ষার ওপরে। সেখানে ও কথাগুলো বলেছে, উনি 5টা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। এবং সেখানে তো এই বলা হতো যে মেয়েরা লেখাপড়া শিখবে না, মেয়েরা লেখাপড়া শিখলে পরে তাদের কষ্ট হবে, বিধবা হবে, বিয়ে হবে না। যদি কোন করে লেখাও পড়া শেখেও, তাহলে সে যদি কাজ করতে যায়, সেটা কাজটাও আমাদের কাছে সম্মানজনক। অর্থাৎ মদন মোহন তর্কালঙ্কার 5টা প্রশ্নের উত্তর দিলেন, যে প্রশ্নের উত্তরগুলো হচ্ছে তখনকার সমাজ চাইছে না নারী শিক্ষার প্রসার, কিন্তু উনি তার বিরোধিতা করে নারী শিক্ষা কেন দরকার সেটা চাইলেন। আজকের সময় জানি যে সেটা ভাবি যে সেই জায়গাটা নেই। আজকে এইটা আমরা ভাবতে পারছি না যে নারী শিক্ষার দরকার নেই, এটা নয়। সবাই আমরা চাই নারী শিক্ষার প্রসার ঘটুক। নারীদের অধিকার বলতে সম অধিকার চাওয়ার কথাটা আজকে সব থেকে এগিয়ে আসছে। নারীরাও অনুভব করছেন যে হ্যাঁ, সত্যি তাদের অধিকার দরকার। ফলে তখনকার যে বৈষম্য আর আজকের সময়ের অনেক বৈষম্য কমেছে, কিন্তু তবু এটা বলা যাবে না যে নারীদের ক্ষেত্রে সমস্ত একেবারে তারা নিরাপদ, এটা নয় এখনো। বা নারীরাই সব কাজ করতে পারে, এখনও এই বিশ্বাস সবাই এখনও গ্রহণ আমরা করতে পারিনি। সমাজে এখন এই জায়গাগুলো আছে, ফাঁকগুলো আছে, ঘাটতিটা আছে। এখনও পর্যন্ত আমাদের কিছু কথাবার্তাই প্রকাশ পায় যা চুরি পরে বসে থাক। এটা তো একটা মেয়েদেরকে ছোট করাই। অর্থাৎ মেয়েরা চুরি পরে, তারা চুরি পরে, তারা হচ্ছে কি তাদের কোনো ক্ষমতা থাকে না। এই যে শাড়ি পরে আয় যা, এই যে বলা, তার মনে হচ্ছে কি একটা অংশ, অর্থাৎ আমাদের সমাজে নারীকে ছোট করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে। ফলে এখনও আছে বৈষম্য আছে। আমরা এখনও পর্যন্ত নারীরা অত্যাচারিত হন, আমি দেখি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে। এবং এখনও পুরুষরা বলেন যে আমি পুরুষ, কথা বলবো, তুমি মেয়ে ঘরে যাও, এখনও আছে। এবং আজকের মধ্যেও একটা দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে মেয়েরা গৃহবন্দী থাকবে। এখনও বলা হচ্ছে যে ভাবনা তো মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি সমাজে একটা সময়ে মনুবাদী ভাবনা ছিল, যেখানে নারীদেরকে নরকের দ্বারও বলা হতো সেই সময়। আমাদের আজকে এই 2026 সালে দাঁড়িয়ে আমরা এটা কখনোই চাইবো না যে নারী এবং পুরুষের সমান। এটা সব জায়গাতেই পৃথিবীতে তৈরি হচ্ছে, নারী স্বাধীনতার জন্যে আন্দোলন হচ্ছে, এগিয়ে যাচ্ছে নারীরা। আজকে তো মেয়েদের কাজের ক্ষেত্রে তারা এরোপ্লেনও চালাতে পারে, এটা তো প্রমাণিত হচ্ছে, ট্রেনও চালাচ্ছে। এবং আজকে দেখছি যে একজন যে সাধারণভাবে গরিব মানুষ, সে একটা টোটো রিক্সাও চালিয়ে সে তার সাংসারিক ক্ষেত্রে উপার্জন করার চেষ্টা করছে, যে আমিও বসে থাকবো না। তো এই যে তাদের সমাজে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা, তার নিজের ক্ষমতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা, এটাই তো একটা নারী বিকাশের একটা বড় দিক, যে তারাও তাদের স্বাধীনতা অর্জন করতে চাইছে। ফলে 1947 সালে যে পরিবেশ আর আজকের পরিবেশ অনেক তফাৎ ঘটে গেছে, ফলে অনেক অগ্রগতি ঘটেছে। কিন্তু ওই কথাটাই বলবো যে অগ্রগতির যে জায়গাটায় এখনও যাওয়ার কথা, সব জায়গায় যেতে পারিনি। এখনও বললাম নারী সাক্ষরতার হারের ক্ষেত্রে এখনও আমরা অনেকখানি পিছিয়ে আছি। একদম স্যার, নারী সাক্ষরতার কথা বললাম, নারী আন্দোলনের কথা বললাম। এবারে আমরা যদি নারী আন্দোলনের কথা বা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার কথা বলি, তাহলে বিগত 10 বছর বা 12 বছরে সোশ্যাল মিডিয়া, এই যে ট্রাম, এটা কিন্তু স্বাধীনতা বলুন বা দেশের উন্নয়ন বলুন, অগ্রগতি বলুন, সেই ক্ষেত্রে অনেকটা পরিবর্তন এনেছে। কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া এই যে
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সেই প্ল্যাটফর্মগুলো কি মানুষের কণ্ঠস্বরকে আরও বেশি শক্তিশালী করেছে, নাকি সেখানে বিভিন্ন রকম মিসইনফরমেশন থাকে, সেই মিসইনফরমেশনগুলো মানুষকে আরও বিভ্রান্ত করে তুলছে? কি দুটোই আছে, দুটোই আছে। সোশ্যাল মিডিয়ায় মানে তো সামাজিক মাধ্যম, গণমাধ্যম, নিজেকে প্রকাশ করা। মেইন স্ট্রিম মিডিয়া তো ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত, তার একটা অংশ। একটা সময় ছিল সরকার মিডিয়াকে দেখতো, এখন না খুলে দিয়েছে, বিভিন্ন জন মিডিয়া ব্যবহার করতে পারছে, ফলে সেখানে ব্যক্তি মালিকানাধীন মেইন স্ট্রিম মিডিয়া চলে গেছে, ফলে সেখানে তাদের ইচ্ছা অনুযায়ী মিডিয়া পরিচালিত হয়। ফলে সেটা তো মানুষের ভাবনা প্রতিফলিত হবে না, এটা ঘটনা। যদিও এটা হওয়া উচিত না, কারণ মিডিয়া ক্যারেক্টারটা হচ্ছে যে ওই ব্যক্তি নিয়ন্ত্রণ হওয়া উচিত না। মিডিয়া সমাজের কথাই বলা কথা, এবং সংবিধানের চতুর্থ স্তম্ভ। ফলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যে ওটা দরকার, এটা ব্যবস্থাপনাটা থাকতে হবে। সংবিধানকে রক্ষা করার জন্য মিডিয়ার একটা বড় ভূমিকা থাকে, কিন্তু আজকে মিডিয়া সেই যুগটা পালন করছে না, এটা ঘটনা। ঠিক আরেকটা জায়গায় সমাজ মাধ্যমও মানুষের কথাটাকে তুলে ধরছে, এটাও ঘটনা সেই জায়গাটা। অর্থাৎ মানুষ নিজেদের কথা বলে, এক্ষেত্রে খুব স্পষ্ট যে সমাজ মাধ্যম মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরছে, এটা ঘটনা। কিন্তু আরেকটা জিনিস আছে যে সেখানে আবার কিছু ব্যবস্থাপনাও আছে, কিছু অভিসন্ধি আছে, তার মধ্যে কিছু বিকৃত ভাবনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে, মানুষকে মধ্যে বিভ্রান্তি তৈরি করে দেওয়ার চেষ্টা চলছে, মিস ইনফরমেশন দেওয়ার চেষ্টা চলছে। আজকে এটা জায়গায় দাঁড়াতে গেলে যে আমরা সবটা বিশ্বাসও করে ফেলছি, সবটাকে বিশ্বাস করাও যাবে না। সোশ্যাল মাধ্যমের একটু যাচাই করে নিয়ে দেখতে হবে সেগুলো বটে কি না। আবার যারা চান এটা যে আমার মনের মধ্যে করে সম্মতি তৈরি করে নেওয়ার একটা চেষ্টা করেন, সমাজ মাধ্যমের মধ্যে দিয়েও তারা সম্মতি তৈরি করে নেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রেও তাদের মধ্যে আছে। ফলে সবটাকেই দুটো জিনিসই আছে, যেমন সমাজ মাধ্যম গণকণ্ঠস্বরকে তুলে ধরেছে, আবার জনগণের মধ্যে বিকৃত তথ্য পরিবেশন করার ক্ষেত্রেও তৈরি করেছে। ফলে আমাদেরকে খুব সাবধানে সমাজ মাধ্যমকে ব্যবহার করতে হবে, কিন্তু সমাজ মাধ্যম খুব বলিষ্ঠ মাধ্যম যা মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরতে পারে। একদমই তাই, স্বাধীনভাবে সমস্ত মানুষ তাদের মতামত লিখতে পারছে নিঃসন্দেহে। আরেকটা বিষয় সেটা হচ্ছে লাস্ট 2-3 বছরের কথা যদি আমি বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সারা বিশ্ব জুড়ে বিভিন্নভাবে উঠে আসছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির কথা। সেই প্রযুক্তির যুগে দাঁড়িয়ে এই সময় কি স্বাধীনতার সংজ্ঞাকে নতুন করে ভাবতে হবে বা বলতে হবে আমাদেরকে? কি মনে হয়? এ নিয়েও বিস্তর আলোচনা হচ্ছে, বিস্তর আলোচনা শুনছিও, যে এর 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 যে টেকনিক্যাল দিকটিকে এগুলো আমি কিছু ধারে কাছে নেই, আমি একেবারে অন্য জায়গার কাজ, ফলে এটা বলতে পারবো না কিছুই। কিন্তু এআই যেখানে আজকে নতুন করে আমাদেরকে সত্যি ভাবতে হচ্ছে, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের ক্ষেত্রে একটা বিশাল প্রভাব ফেলছে জনমনে, সমাজে, রাষ্ট্রে, উৎপাদন ব্যবস্থায়, সমস্ত ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, এই সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, সোশ্যাল মাধ্যমে, সমাজ মাধ্যমে, সামাজিক মাধ্যমে, সব জায়গায় একটা বিরাট প্রভাব ফেলছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ওই যে আগে যে কথাটা বলছিলাম ওটা ঠিক, ওই কথাটা আবার এক্ষেত্রেও প্রয়োগ, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদেরকে খুব সাহায্য করবে, কিন্তু তা কখনোই মানুষের বিকল্প নয়। আমরা যে চিন্তা ভাবনা করি, আমরা যে সৃষ্টিশীলতার জায়গায় থাকে, মানুষ যে ভাবনা চিন্তা করে, এইটাকে পুরো বিকল্প তো হতে পারবে না। আমার হাতিয়ার একটা হতে পারে, এআই একটা টুলস হতে পারে, কিন্তু এআই কখনো মানুষের বিকল্প হয়ে উঠতে পারবে না। ফলে তাকে ব্যবহার করতে হবে সেইভাবেই যাতে সমাজের উন্নয়ন, দেশের উন্নয়নে তাকে কাজে লাগানো যায়। আজকের এআই দিয়ে অনেক কিছু করা হচ্ছে, ফলে এটাও প্রমাণ যে এআই কার হাতে থাকবে, কে ব্যবহার করবে, এটা খুব বড় প্রশ্ন। ফলে ওই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তেমনি এআইও তাই তো, যে সেটাও আশীর্বাদ হবে না অভিশাপ হবে, আমাদের আগামী দিনে আরও দেখতে হবে, আমাদের নতুন করে ভাবতে হবে। যা সত্যিই তো আমাদের এআই আমাদের জনজীবনে নানা প্রভাব ফেলছে, কিন্তু এআইকে বিভিন্ন রাষ্ট্র ব্যবহার করছে, যে তারাও তাদের নিজেদের কাজে ব্যবহার করছে যাতে মানুষের কাজে ব্যবহার করা যায়। আমাদের দেশেও যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই স্বাধীনতার ৭৯ বছর পরেও যদি আমাদের ব্যবহার বাড়ে, তা নিয়েও আমাদের কেন্দ্রীয় সরকার একটা ওয়ার্কশপও কয়েকদিন আগে দিল্লিতে করেছেন, আমরা শুনলাম, দেখলাম, এবং বিভিন্ন স্তরে এটা ভাবনা হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা ঘটনা এআই নিয়ে যেন সস্তা ভাবনা না হয়,
গভীরভাবে ভেবে এআইকে যথোপযুক্ত ব্যবহার করা যায়, যাতে আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে, মানুষের ক্ষতি যেন না করতে পারে, মানুষের মঙ্গলের কাজে যেন ব্যবহৃত হয়, সেই চেষ্টায় আমাদের করতে হবে। নিশ্চয়ই এআই নিয়ে আরও গভীর ভাবনার প্রয়োজন আছে সব স্তরে। একদম স্যার, এআই যখন এসছে, টেকনোলজি যখন এসছে, সেটার ব্যবহার মানুষ ভালোভাবেই করবে এই আশায় আমরা রাখতে পারি। কারণ বিজ্ঞান যখন এসেছিল তখনও বিজ্ঞানকে নিয়ে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয়েছিল, এবং তার পরবর্তীতে বিভিন্নভাবে বিজ্ঞান আমাদের উপকারী করেছে। এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন, মানে স্বাধীনতার কথা যখন উঠে আসে তখন শিক্ষা এবং স্বাস্থ্যের কথা বারবার করে উঠে আসে। এই যে আমাদের ভারতবর্ষ, এই যে আমাদের দেশ, সেক্ষেত্রে যেরকম শহর বা মফস্বল রয়েছে, প্রচুর গ্রাম রয়েছে, এবং গ্রামীণ স্বাস্থ্যের কথা বারবার করে উঠে আসে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার কথা বারবার করে উঠে আসে। স্বাধীনতার এত বছর পরেও গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা এবং শহুরে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে একটা বিস্তর ফারাক থেকে গেছে। কেন সেই ফারাক, মানে কি মনে হয় যে এই ফারাকটা কেন থেকে গেল? আমি এমনিতে আমি গাঁয়ে ছিলাম, গাঁয়ে থেকে আমি তো চলে এসেছি, কিন্তু গাঁয়েও যাই, গাঁয়েও আমার এখনও জায়গা জমি বাড়ি আছে, ওখানেও আমি যাই, আমাদের এখনও যোগাযোগ আছে আমার গ্রামের সঙ্গে। ফলে সেই হিসেবে সেখানেও আমাদের সম্প্রতি একটা জায়গা আমাদের দিতে হলো কারেক্ট, সেখানে ওই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে। ফলে এটা ঘটনা যে আমার বাক্সিনা গ্রামে সেখান থেকেও স্বাস্থ্যকেন্দ্র একেবারে জেলা স্তর পর্যন্ত আছে, এটা দেখতে পাচ্ছি, আছে কাঠামো একটা আছে, যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেও গিয়ে সেখানে মানুষের সঙ্গে আলোচনা করা, সেখানে স্বাস্থ্যের ভাবনাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টাগুলো আছে। সেখানেও স্বাস্থ্যকর্মী যান, সেখানেও স্বাস্থ্য চেতনা তৈরি করার একটা চেষ্টা আছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল, এটা ঘটনা। এখনও আমাদের দেখছি যে যে রুরাল হেলথ সেন্টার, অর্থাৎ সেটা ব্লক, সেখানে আছে গ্রামীণ হাসপাতাল, যেখানে সেটা ব্লক কেন্দ্রিক এখন। ফলে দেখা যাচ্ছে যে কোনো সময় 8 থেকে 10 কিলোমিটার, তার থেকেও বেশি দূরত্ব থেকে আসতে হয় এত দূর। ফলে এবং সেখানে এসে সে শহর এখনও চিকিৎসা যে সার্বিকভাবে পাবেন এটা পান না। ফলে দেখা যায় যে গ্রামীণ হাসপাতাল থেকে চট করে তাকে রেফার করে দেওয়া হলো একটা শহরের যে কোনো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। এই ফারাকটা এখনও আছে। এই ফারাকটা থাকার জন্যে আমাদের এখনও যে স্বাস্থ্যের জায়গায় বেসরকারি ক্ষেত্রটাকে ঢুকে পড়ার একটা বড় সুযোগ পাচ্ছে। সরকারও হয়তো খানিকটা উৎসাহিতও করছেন যে বেসরকারি ক্ষেত্র খুলিয়ে দেওয়ার চেষ্টা, তাতে আজকে দেখা যাবে যে বেসরকারি ক্ষেত্র দারুণভাবে প্রভাব বিস্তার করছে। সব ক্ষেত্রে যে দরকার আমাকে গ্রামীণ হাসপাতাল থেকে এখনই দ্রুত চিকিৎসাটা বাইরে করতে হবে, এটা দরকার না। ডাক্তার কি নেই সেখানে? হয়তো যে ডাক্তার আছেন তিনি চিকিৎসা করতে পারতেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে হয়তো যে উপকরণ সেগুলো নেই, যে সমস্ত যন্ত্রপাতি থাকা দরকার সেগুলোর ঘাটতি আছে। ফলে সেখানকার যে কর্তৃপক্ষরা ওই হাসপাতালের, গ্রামীণ হাসপাতালে, তারা রিস্কটা নেন না, ঝুঁকিটা নেন না, তারা দ্রুত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। ফলে এই ব্যবস্থা যদি ওখানে থাকতো তাহলে হয়তো তাকে ছুটে গাঁয়ে আসতে হতো না, শহরে আসতে হতো না। শহরে এই ব্যবস্থাগুলো তৈরি হচ্ছে, আবার যোগাযোগ ব্যবস্থা, আসা যাওয়া, বিভিন্ন ক্ষেত্র থেকে যাওয়া, এর জন্য শহরের স্বাস্থ্য পরিকাঠামোগুলো ডেভেলপ করে, এটা তো ঘটনা। কিন্তু আমার কাছে এই যে বক্তব্য হচ্ছে যে আমাদের এই ফারাকটা এখন কিন্তু বিশাল ফারাক আছে। সবথেকে বড় কথা যে স্বাস্থ্যের দুটো দিক, একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা, একটা হচ্ছে প্রতিষেধ ব্যবস্থা। প্রতিষেধ ব্যবস্থাকেও আমাদের একটু শক্তিশালী করা দরকার, মানুষের মধ্যে স্বাস্থ্য চেতনা গড়ে তোলার কাছে। আর অন্তত জেলার নিচেও রুরাল এবং গ্রাম স্তরেও ডাক্তারদের পাঠিয়ে সেখানে চিকিৎসার ব্যবস্থাটা ক্ষেত্রটা তৈরি করা দরকার। কারণ গ্রামের চিকিৎসা করার সুযোগ নেই, খুব দুর্বল, এটাকে শক্তিশালী করা দরকার আজকের মধ্যে। এই ফারাকটা আছেই, এই ফারাকটা ভাবনার জন্য সরকারকে ভাবতে হবে। একদম স্যার। আর ডিজিটাল ইন্ডিয়া, এই শব্দটা আমরা বারবার শুনতে পাই, এবং এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়ে রুরাল ইন্ডিয়ার কী কী সমস্যা আপনার চোখে পড়ছে? সব থেকে বড় ঘটনা রুরাল ইন্ডিয়ায় ইন্টারনেটের সমস্যা, এটা সব থেকে বড় ঘাটতি। ইন্টারনেট, ওখানে যে মোবাইল চলবে না। যদি আজকে তাকে একটা ব্যক্তিগত ফর্ম পূরণ করতে বলা হয় মোবাইলে, যে এখানে ফর্মটা ফিল আপ, তো দেখা যাবে নেট নেই, ফর্মটা ডাউনলোড হচ্ছে না।
ফর্মটা যদি বা ডাউনলোড হলো ঠিকঠাক পূরণ হচ্ছে না, পূরণটা যদি কিছু কিছু হলো সেটা আর আপলোড হচ্ছে না, এটা হয়। ফলে নেটের একটা বড় ঘাটতি গ্রামীণ এলাকায়, যে সেটাখানে সরকারি যে নেট ব্যবস্থা ছিল সেই নেট ব্যবস্থাটা খুব দুর্বল হয়ে গেছে। ফলে বেসরকারি নেট ব্যবস্থা যে তাদের যে প্রচণ্ড দাম বৃদ্ধি ঘটাচ্ছে, গ্রামের মানুষের পক্ষে তাই নেট কিনাও তার পক্ষে কঠিন হচ্ছে, যে দাম তাদের কাছে চেপে বসছে, এটা একটা ঘটনা। এবং ডিভাইস আরও ব্যবহার করার সুযোগ গ্রামে কম। প্রথমত নেট ব্যবস্থাটা নেই। এই জায়গাটাতে আমাদের একটা চেষ্টা করা হয়েছিল সর্বশিক্ষা অভিযানের মধ্য দিয়েই, যে আইসিটি এডুকেশন শিক্ষা দেওয়া, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল স্কুলে স্কুলে। এটা আছে, এখনও আছে, চলছে এটা। কিন্তু এই ইনফরমেশন টেকনোলজি শিখলেই হয় না, শেখার জন্য তাকে ব্যবহার করতে হয়। ইনফরমেশন আমি নিলাম, টেকনোলজি আছে, আমি তাকে ব্যবহার করছি না, তার কোনো কার্যকারিতা নেই। ফলে ইনফরমেশন নিতে গেলে তাকে টেকনোলজির মধ্য দিয়েই, ডিভাইসের মধ্য দিয়ে তাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করতে গেলে তার ব্যবহারযোগ্যতা আস্তে 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 বাড়বে। কিন্তু গ্রামীণ এলাকায় এই পরিকাঠামোর জায়গাটা বড় ঘাটতি, এটা একটা বড় দিক। মানুষও এখনও সবটাই যে ডিজিটাল হয়ে গেছে এটা হয়নি এখনও। ডিজিটালের জায়গায় যে বললাম যে সবার হাতে যদি ডিভাইস না থাকে তাহলে ডিজিটাল কী করে হবে, আমরা যতই ডিজিটাল বলি না কেন। ফলে ডিভাইস পাওয়া, নেট পাওয়া, নেট ফ্রি করে দেওয়ার দরকার না তো কী করে তারা নেট কিনবে এত দামি জিনিস। তারা ডিভাইসটা কিনতে পারে, কিন্তু নেটটা কেন, নেটটা সহজ করে দেয়। নেটটা তো দামি হওয়ার দরকার নেই, আরও কম দামে দেওয়া যেতে পারে। ফলে নেটটাকে আরও সুযোগ তৈরি করে দিতে পারলে, আরও পরিকাঠামো বৃদ্ধি ঘটিয়ে গ্রামের নেট ব্যবস্থাকে শক্তিশালী করতে পারলে ডিজিটাল সিস্টেম আস্তে আস্তে শক্তিশালী হবে। কিন্তু বললাম যে ব্যবহার করবে সেই রকম মানসিকতা, শিক্ষার হার, আগ্রহ, এগুলোও কিন্তু তৈরি করে দিতে হবে। নইলে ডিজিটাল করে দিলাম, সব বলে দিলেই ডিজিটাল হবে না। ডিজিটাল ব্যবহার করার মতো যে সংস্কৃতি সেটাও তৈরি করতে হয়। পরিকাঠামো এবং সংস্কৃতি দুটোই দরকার। একটা তৈরি করে দিলে হয় না। আমি সব তৈরি করে দিলাম, কাল থেকে সব মানুষ ডিজিটাল হয়ে যাবে, তা হবে না। ব্যবস্থাপনা ডিজিটাল হয়ে যাবে, তা হবে না। ফলে সবটাকে ব্যবহার করার জন্যে যে পারস্পরিক বিষয় দুটোকেই সমন্বিত করতে হবে। এটা না করলে ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী হবে না, গ্রাম শহরের ফারাক থেকেই যাবে। একদমই স্যার, আমাদের আড্ডার সময় আজকে একদমই প্রায় শেষের মুখে। আমি আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে 2047 সাল, সেখানে স্বাধীনতার 100 বছর। আমরা কেমন ভারতবর্ষকে দেখতে চাইছি, এবং সেই ভারতবর্ষকে দেখার জন্য, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রজন্মের কি কি করা উচিত বলে আপনি মনে করেন? খুব সুন্দর কথা আজকের এই স্বাধীনতা দিবসের দিনে। যারা আগেই বলেছিলাম, প্রথমেই বলেছি যে স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন, দেশ স্বাধীন করতে যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের যে অবদান, ভূমিকা, তারা কি দেখেছিলেন, কি ভেবেছিলেন, সেটাও যদি আমরা স্মরণ করার চেষ্টা করি, কেন তারা এত কষ্ট করেছিলেন। তারা একটা, ওই যে বললাম, বৈষম্য মুক্ত ভারত চেয়েছিলেন তারা। এই কথাটা পড়তে গিয়ে একটা জায়গায় সেদিন দেখছিলাম, যখন ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে যাচ্ছে, আমি একটু সময় নিচ্ছি, একদম, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে যাচ্ছেন চট্টগ্রামে, প্রীতিলতা ওয়াদ্দেদার আছেন, তারা সবাই যাচ্ছেন, দেখছি প্রীতিলতা ওয়াদ্দেদারের কথাতেই এটা বেরিয়ে আসছে। সামনে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ক্লাব, ভিতরে তখন গান বাজনা, আনন্দ উচ্ছ্বাসের ফুল্লোড় চলছে, দরজাতে তখন আলো জ্বলছে, আর সামনে একটা লেখা আছে যে ভারতীয় এবং কুকুরের প্রবেশ নিষেধ। ফলে বোঝা যাচ্ছে কি, যে কুকুরের প্রবেশ নিষেধ বোঝাই যাচ্ছে যে এখানে কুকুর যাতে না ঢোকে, কিন্তু ভারতীয়রও প্রবেশ নিষেধ কেন হবে? একটা দেশে, একটা জায়গাতে সে ভারতীয়রা ঢুকতে হবে না, এটা হয় কখনো? যেটা প্রতিবাদ করেছিলেন একটা সময়ে, এই ভারতে যখন জাদুঘর তৈরি হয়, সেই জাদুঘর তৈরি করতে গিয়ে বিদ্যাসাগর যখন গিয়েছিলেন, তখন বলে চটি পরে আসতে পাবেন না, ধুতি পরে ঢুকতে পারবেন না। জাদুঘরে ঢোকার আলাদা পোশাক ছিল। বিদ্যাসাগর প্রতিবাদ করেছিলেন, পালিয়ে এসেছিলেন। পরে কর্তৃপক্ষ তারা পোশাক পরিবর্তন করেছিলেন, যে না, পোশাকের যে নিয়মকানুনগুলি ছিল পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। ফলে স্বাধীনতার আগে প্রীতিলতা ওয়াদ্দেদার যে বৈষম্যটাকে দেখেছিলেন, যে এই দুটো ভারতীয়দের, ভারতের মধ্যে থেকেই ভারতের প্রতি অবমাননা, এটা যেন কখনো না হয়।
ফলে এখানে যেন কোনো বৈষম্য না থাকে, ফারাক না থাকে। আজকে স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছিলেন এইটার জন্যেই, যে সেই বৈষম্যটাকে যেন অবসান ঘটে। আজকে 26 সালে দাঁড়িয়ে সেটা আমাদের ভাবতে হবে, স্বাধীনতা প্রায় 80তম বর্ষে পা দিচ্ছি, এটা আমাদেরকে ভাবতে হবে যে কোথাও যেন বৈষম্য না থাকে। বৈষম্যমুক্ত ভারত হোক, সুখী সমৃদ্ধশালী ভারত আমরা দেখতে চাই। সবাই এখানে সুখে থাকবে, ভালো থাকবে, কৃষির উৎপাদন ঘটবে, বিজ্ঞান ভাবনার বিকাশ ঘটবে, যুক্তিবোধের বিকাশ ঘটবে, লেখাপড়া শিখবে সবাই। সেখানে লিঙ্গ বৈষম্য যেমন থাকবে না, তেমনি অন্যান্য সামাজিক বৈষম্যগুলোও নিরসন ঘটে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং মানুষ যেন নিজেকে বিকশিত করার সমস্ত রকম ক্ষেত্র পায় নিজের অধিকার নিয়ে। গণতান্ত্রিক ব্যবস্থা যেন আরও বেশি শক্তিশালী হয়। অর্থাৎ এই ক্ষেত্রটা আজকে চাইব, কেউ যেন বেকার না থাকেন, কর্মময় একটা সমাজ তৈরি হোক, শিক্ষাশ্রয়ী সমাজ তৈরি হোক, এটা চাইব আজকে দিনে। আজকের দিনে একটা কথা খুব মনে পড়ছে, যেন যুব সমাজের কথাটা যখনই তুমি বললে সেই প্রসঙ্গেও একটা মনে আসছিল। যুব সমাজকে ভাগ করার একটা চেষ্টা হচ্ছে, এক্স ওয়াই জেড হ্যান ত্যান ইত্যাদি নাম দিয়ে, আলফা বিটা এসব দিয়ে। এইটা ভাগ, এরা তো সবাই মানুষ। ফলে এরা যদি সব যুব হয় এবং তারা যদি কর্মমুখী, কর্মপ্রিয় মানুষ, তারা উৎপাদনশীল অংশ সমাজের সব থেকে, ফলে তাদের মধ্যে এই বিভাজন না তৈরি, সবাইকে ঐক্যবদ্ধ করা উচিত, তাকে দেশের কাজে লাগানো উচিত, দেশের উন্নয়নের জন্য সেই ভাবনা তৈরি করা উচিত। সেই রকম একটা সমাজ আমরা দেখব। আর দেখব যে এদের মধ্যে এই বিভাজনের জন্য কোনো কৌশল না অর্জন করা হয়। আজকের প্রজন্ম যে দেশের দায়িত্ব তারা নিতে শিখছে, তাদের হাতেই দেশের দায়িত্ব দেওয়া উচিত, তারা নেওয়ার মতো যোগ্য হয়ে উঠছে, এটাও আজকের দিনে প্রমাণ হচ্ছে। ফলে ভারত আগামী দিনে পৃথিবীর মধ্যে একটা উন্নত দেশে পরিণত হবে, এই প্রত্যাশা আজকের এই স্বাধীনতা দিবসের দিনে আমরা করব। আর ভারতের অভ্যন্তরের মধ্যে যেটা চাইবো সেটা আগেই বললাম, যে সুখী সমৃদ্ধশালী একটা ভারত চাই, উন্নত এক ভারত চাই। আর সেখানে ওই যেমন আরেকটা কথা, যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা যদি আমি শেষ করি, কথাটা বলি একটু সময় নিয়ে। তিনি বলতে চেয়েছিলেন যে মাঝে মাঝে স্বপ্ন দেখি সাহেবরা আবার ফিরে আসছে, এবারে আর অস্ত্র নিয়ে নয়, চাকরি চাইতে। একটি আন্তর্জাতিক এলিট স্কুল খোলা হয়েছে আমাদের রাজধানীতে। সেখানকার ছাত্র বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও সেনাপতি, তাদের শেখানো হচ্ছে গণতন্ত্র। বিভিন্ন ধর্মগুলোকে বাড়ির মধ্যে বন্দি রেখে প্রকাশ্য রাস্তায় সব মানুষই আবার মানুষ হয়েছে। এই রকম একটা সুন্দর সমাজ আমরা তৈরি করতে পারলে, সেই রকম একটা দেশ আজকের দিনে আমাদের স্বপ্ন হওয়া উচিত। এটাই আমাদের স্বপ্ন। সবাইকে, এবং তোমার যে সুন্দর মানে সঞ্চালনা, তার জন্য তোমাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকো, সুখী থাকো। আর আমাদের দর্শক সাধারণ নমস্কার, সবাইকে নমস্কার জানাচ্ছি। একদমই তাই। একদম আমরা এই অনুষ্ঠানটা আজকে যেভাবে স্যার শেষ করলেন, যেভাবে স্যার যে কথা দিয়ে শেষ করলেন, যে সুন্দর এবং যেই ভারতবর্ষকে আমরা দেখতে চাই, ভারতবর্ষকে আগামী দিনে যেভাবে আমরা দেখতে চাই, সেটা কৃষির উন্নতি হতে পারে, সেটা বিজ্ঞানের উন্নতি হতে পারে, সর্বাঙ্গীনভাবে মানুষের উন্নতি হতে পারে। এবং মানুষ যদি ঐক্যবদ্ধভাবে চায়, সে সমস্ত কিছু যে করতে পারে, তার প্রমাণ আমরা আগেও পেয়েছি। এবং বর্তমান সময়ে দাঁড়িয়েও বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তির কথা উঠে এলো আজকের এই আলোচনায়। হয়তো আগামী দিন ভারতবর্ষ সেভাবেই এগিয়ে যাবে তার আরও উন্নয়নের দিকে। সেই আশায় আমরা রাখতে পারি আজকের এরকম একটা পবিত্রতম দিনে, আজকের এই স্বাধীনতা দিবসের দিনে। আজকের টকটেলসের পর্ব এখানেই শেষ করছি। আমি সৌভিক ছিলাম আপনাদের সাথে, এবং আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছিলাম সিউড়ি তথা বীরভূমের একজন প্রখ্যাত মানুষ, বিকাশ রয় মহাশয়কে। নমস্কার জানাচ্ছি আরও একবার সকলকে, এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।